নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। ওয়ানিক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিনে আপনাদের সকলকে জানাই স্বাগত। অবশ্যই আজকের আমাদের যে স্টেডিয়াম বুলেটিন, সেই স্টেডিয়াম বুলেটিনের আলোচনায় কিন্তু অবশ্যই থাকছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে জয় টেস্ট ম্যাচে, সেই বিষয়টি আলোচনায় অবশ্যই থাকছে। সেখানে কি কি স্ট্র্যাটেজি, সেখানে কি কি পারফরমেন্স, কিভাবে এই জয় আসলো, সেই বিষয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা থাকবেই আমাদের এই বুলেটিনে। তার পাশাপাশি থাকছে ফুটবল নিয়েও আলোচনা, এবং এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, তোমায় স্বাগত জানাই আমাদের এই স্টেডিয়াম বুলেটিনে। জয়জ্যোতি, প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো যে একেবারে 179তম কিন্তু জয় টেস্টের ইতিহাসে ভারতের। তো সেক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো যে এই জয়কে কিভাবে ব্যাখ্যা করবে তুমি? দেখো, প্রথম কথা হচ্ছে যে একটা গ্যাপের পর কিন্তু ভারতীয় দল অ্যাসেম্বল হয় এই চেন্নাইতে, আর তারপর মনে করা হচ্ছিল যে বাংলাদেশ একটা ফাইট দেবে, কারণ পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডিতে জিতে এসছে। তারপর মানে যেটা আমরা ভাবছিলাম যে হয়তো নিরামিষ সিরিজ হবে না, এটায় পেঁয়াজ রসুনের গন্ধ আমরা পাচ্ছিলাম, কিন্তু প্রথম টেস্ট ম্যাচ দেখে, মানে প্রথম সেশন দেখে কিন্তু মনে হচ্ছিল হ্যাঁ বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। মানে প্রথমে 144-এ 6টা উইকেট পতন হয় ভারতের, সেখান থেকে ম্যাচটা ঘোরান দুজন, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। আমি যদি ভুল না হই, এটা ছিল ডিসাইসিভ পার্টনারশিপ এই ম্যাচের, 199 রানের পার্টনারশিপ, ওখান থেকে ম্যাচ ঘুরে যায়। আজকে যখন প্রেস কনফারেন্স করেন রবিচন্দ্রন অশ্বিন, তিনিও কিন্তু এই পার্টনারশিপটার কথাই বলেন, এবং তিনি পরিষ্কার বলেন ম্যাচের যদি টার্নিং পয়েন্ট বলা হয় তাহলে এই পার্টনারশিপটা। আমার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তো রয়েছেই, কিন্তু আমি আমার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটাকেই সেটাকে একমাত্র কারণ বলবো না। এর পিছনে রয়েছে রবীন্দ্র জাদেজা এবং আমার এই যৌথ যে পার্টনারশিপ এটা। এবং তিনি জাদেজা সম্পর্কে একটা কথা বলেছেন রবিচন্দ্রন অশ্বিন, তিনি বলেছেন যে এই জাদেজা পুষ্পানি ফায়ার হ্যায়। আর জাদেজার যা পারফরমেন্স তাতে তিনি এটাও বলেছেন তিনি এনভি করেন, মানে এটা কিন্তু পজিটিভ অর্থে তিনি বলেছেন যে তিনি এনভি করেন, কারণ তিনি মানে জাদেজা যেভাবে নিজেকে নিয়ে গেছেন, যে জায়গায় নিয়ে গেছেন, তিনি বল হাতেও এতটা সফল, এই ম্যাচেও 5টা উইকেট 2 ইনিংস মিলে, এবং ব্যাট হাতেও প্রথম ইনিংসে 86 রান আর একটা ডিসাইসিভ পার্টনারশিপ। এবং তারপর আমরা জানি যে 376 রান করে ভারত, এবং তারপর বাংলাদেশ ব্যাটিং করতে নামে। বাংলাদেশের যখন ব্যাটিং করতে নামে তখন একটা মাস্টার স্ট্রোক, এর আগেই আমি বলেছিলাম যে এর আগের শোগুলোতে যে আকাশদীপকে একদম শেষ মুহূর্তে গৌতম গম্ভীর টিমে নেন, এবং সেটা মাস্টার স্ট্রোক হয়ে যায়। আর তারপর একের পর এক উইকেট পতন, জসপ্রীত বুমরার দুরন্ত বোলিং, আরো একবার 149-এ অল আউট, আর তারপর একদম ড্রাইভিং সিটে চলে যায় ভারতীয় দল। মনে করা হচ্ছিল ফলো অন করাবে, কিন্তু সেটা ফলো অনের পথে যায়নি ভারতীয় দল, হয়তো চেন্নাইয়ের ওয়েদারের জন্য, কারণ এত হট অ্যান্ড হিউমিড কন্ডিশন। সেখান থেকে ভারত ব্যাটিং করে, আবারও কিন্তু ভারত ব্যাটিং করে একটা সুবিধা হয়, ঋষভ পান্ত ছন্দে ফেরেন, আর তুরন্ত মানে এফোর্টলেস ব্যাটিং বলবো, গিফটেড প্লেয়াররা হয়তো এরকমভাবেই ব্যাটিং করেন। শুধু ব্যাটিং করেননি, ফিল্ডিং সাজিয়েও দিয়েছেন বাংলাদেশ ফিল্ডারদের নির্দেশ দিয়ে, তো এটা নজিরবিহীন। তারপর এত বড় টার্গেট, বোঝাই যাচ্ছিল বাংলাদেশ হেরে গিয়েছে। শেষ মুহূর্তে একটা প্রতিরোধ করার চেষ্টা করেন বাংলাদেশ ক্যাপ্টেন, আবারও সেই ব্যর্থ সাকিব আল হাসান। ওভারঅল যদি দেখা যায় তাহলে টিম গেমের জয়, ভারতীয় দল দুরন্ত পারফরমেন্স করেছে, কারণ তাদের পাখির চোখ অবশ্যই WTC ফাইনাল, আর যেভাবে পারফর্ম করছে, বিশেষ করে 4জন প্লেয়ারের কথা বলবো, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, ঋষভ পান্ত, একদম স্পট অন, আর যার ফলে এই বিরাট জয়। একদমই জয়জ্যোতি, এবং তুমি সেক্ষেত্রেই কিন্তু আমি যে বিষয়টায় আসবো, তুমি কিন্তু অশ্বিনের কথা বলছিলে, এবং আমরা জানি অশ্বিনের শারদপ্রাতে কিন্তু অশ্বিন ঝড় দেখালো, সেরকমই বোঝা যাচ্ছে, এবং অলরাউন্ডার পারফরমেন্স যেমন আমরা দেখেছি, তার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচও তিনি হয়েছেন। সেক্ষেত্রে তার যে পারফরমেন্স, সেইটাকে কিভাবে বিশ্লেষণ করবে তুমি? অশ্বিন অনবদ্য ব্যাট হাতে, তো একটু আগেই বললাম যে কিরকম পারফরমেন্স। এবং একটা কথা বলার, সেটা হচ্ছে যে আজকে প্রেজেন্টেশন সেরিমনিতেও রোহিত শর্মাকে বলতে শোনা গেল যে যখন প্রয়োজন হয়, যে সময় প্রয়োজন হয়, সেই সময় কিন্তু ডেলিভার করেন এই রবিচন্দ্রন অশ্বিন, সেটা ব্যাট হাতে হোক বা সেটা বল হাতে হোক। তাই রবিচন্দ্রন অশ্বিনের জন্য কোনো কথাই, মানে কোনো বিশেষণই হয়তো যথেষ্ট হবে না। তার স্কুল শিক্ষক বালাজি স্যারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি একটা কথাই বলেন যে তিনি ছোটোবেলার থেকে, মানে রবিচন্দ্রন অশ্বিন ছোটোবেলার থেকেই কিন্তু ফাইটার ছিলেন, যে কোনো বিষয় হোক, সেটা পড়াশোনার বিষয় হোক, লেখাপড়ার বিষয় হোক, বা খেলার মাঠে হোক, আর সেই ফাইটিং স্পিরিটটা অবশ্যই দেখা গিয়েছে। তামিম ইকবাল একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, বাংলাদেশের প্রাক্তন ব্যাটার তামিম ইকবাল বলেছেন যে এই যে চেন্নাইয়ের উইকেট, কিন্তু র্যাঙ্ক টার্নার নয়, কিন্তু এই উইকেটে এসেও সেকেন্ড ইনিংসে, মানে 4th ইনিংসে
রবিচন্দ্রন অশ্বিন 6টা উইকেট নিয়েছেন, যেখানে প্রথম ইনিংসে মানে যখন তিনি বল করেন সেই সময় কিন্তু তিনি উইকেটই পাননি, মানে যেখানে উইকেট পাননি সেখান থেকে স্ট্রাইকস ব্যাক তার সেকেন্ড ইনিংসে। তাই অবশ্যই কমেন্ডেবল পারফরমেন্স। আর অশ্বিনকে নিয়ে একটা কথাই বলা যে এই স্পিরিটটা যেন থাকে, এই ফাইটিং স্পিরিটটা, কারণ আরো অনেক কিছু দেওয়ার রয়েছে। একদমই তাই জয়জ্যোতি, অবশ্যই এই আমাদের আলোচনা তো চলতেই থাকবে, তবে তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কার্সন ঘাউরের সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ কথা বলেছিলেন, এবং এই জয় প্রসঙ্গে তিনি আমাদের কি জানিয়েছেন, কলকাতা টিভিকে তিনি কি জানিয়েছেন শুনবো। I think it was very creditable that India won the game, so comfortably against Bangladesh, and a few guys of our Indian team, like Ravichandran Ashwin, the Jadeja, then Shubman Gill, Rishabh Pant. This it's not only the four guys, they contributed beautifully. But it's a great team effort by the Indian players. But this four guys' performance it really stands out, and it's absolutely beautiful, marvelous winning against the Bangladesh. It's very creditable. শুনলেন আপনারা তার কি প্রতিক্রিয়া, এবং জয়জ্যোতি তুমি যেমনটা বলছিলে যে গিল, পান্থ, অশ্বিন প্রত্যেকের কথা তুমি যেমনটা বললে, কার্সন ঘাউরে তিনিও কিন্তু সেই একই কথা বলেছেন বলা যায়। এবং তার পাশাপাশি আরো একটা যে বিষয় জানতে চাইবো যে আজকের যে জয়, সেই জয়ের পেছনে গৌতম গম্ভীরের তার স্ট্র্যাটেজিটা যদি একটু অ্যানালিসিস করো। গৌতম গম্ভীরকে দেখে মনে হচ্ছে তার ভার্সন 2 দেখছি, কারণ গৌতম গম্ভীর সাধারণত এরকম থাকে না, সবসময় একটু রেগে থাকেন, একটা অ্যাটিটিউড প্রবলেমও রয়েছে বলা হয়, কিন্তু একদম টোটালি চেঞ্জড, কাম ডাউন বলতে চাইছো। আচ্ছা, আর গৌতম গম্ভীর 3টে ডেভেলপমেন্ট করেছেন এইখানে যেসব ডেভেলপমেন্টগুলো মানে যে মুভগুলো করেছেন, যেটা গতকাল গৌতম দাও বলেছেন যে বিরাট কোহলির সঙ্গে কিন্তু একটা সন্ধি করে ফেলেছেন, এবং তাকে মাঝে মাঝেই দেখা যাচ্ছে বিরাট কোহলির সঙ্গে হাসি ঠাট্টা করছেন, খুব ভালো লাগছে দেখে। একই সঙ্গে এই টেস্ট ম্যাচে আকাশদীপকে নিয়েছেন, যেখানে মনে করা হচ্ছিল টেস্ট ম্যাচের আগের দিন বিকেল পর্যন্ত খবর যে কুলদীপ যাদব খেলবেন, সেখান থেকে টেস্ট ম্যাচের প্রথম দিন সকালবেলা যেখানে দেখলেন যে আকাশ মেঘলা, রেড সয়েল উইকেট, ঘাস রয়েছে, আকাশদীপ এখানে কিন্তু এফেক্টিভ হতে পারে, আকাশদীপকে নিলেন এবং আকাশদীপ পরপর 2টি উইকেট নিয়ে কিন্তু অবশ্যই একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। এবং তারপর ঋষভ পান্তকে কেএল রাহুলের আগে নিয়ে আসা, তাকে আরও টাইমটা দেওয়া যে তুমি এবার খুলে খেলো। আর এই 3টে মুভ কিন্তু অনেকটা পার্থক্য করে দিয়েছে। সবে শুরু, গৌতম গম্ভীরকে বলা হতো যে এর আগে ফ্র্যাঞ্চাইজি টিমের কোচ ছিলেন, জাতীয় দলের কোচিং করাননি, তবে গৌতম গম্ভীরের এই আজকের এই টেস্ট ম্যাচ জয়টা কিন্তু অনেক কিছু শিখিয়েছে, এবং তিনি নিজেও নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। আর ওভারঅল টিম গেমের জয়, যেটা কার্সন ঘাউরে অলরেডি বলেছেন যে টিম এফোর্ট রয়েছে, আর একই সঙ্গে যেসব ট্যাকটিক্স, যেসব স্ট্র্যাটেজিগুলো নিয়েছিলেন গৌতম গম্ভীর, সেটাতেও কিন্তু একদম ফুল মার্কস পেয়েছেন। একদমই, অবশ্যই বোঝাই যাচ্ছে যে গৌতম গম্ভীরের যে স্ট্র্যাটেজি সে সম্পর্কে তো আলোচনা করলে জয়জ্যোতি, তার পাশাপাশি আরো একটা যে বিষয় জানতে চাইবো তোমার কাছে, সেটা হচ্ছে চেন্নাইয়ের যে উইকেট, সেই উইকেট এবার কতটা আলাদা ছিল, মানে আমরা এর আগের যে খেলাগুলো দেখেছি সেইখানের তুলনায় আজকের যে টেস্ট আমরা দেখলাম, মানে এতদিন ধরে চলছে, সেই টেস্টের ক্ষেত্রে এই উইকেট কতটা ভিন্ন ছিল? চেন্নাইয়ের এটা কিন্তু টিপিক্যাল চেন্নাই উইকেট নয়। আজকের দিন এই 1986-এ আজকের দিনেই চেন্নাইতে টাই টেস্ট ম্যাচ হয় ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে। এরপর অনেক ম্যাচ আমরা দেখেছি, 98-এ সচিনের 155, শেরওয়ানের বিরুদ্ধে, 99-এ দুরন্ত পারফরমেন্স পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ, সেখানে কিন্তু র্যাঙ্ক টার্নার থাকে, যেটা আমি একটু আগে বললাম, তামিম ইকবাল যেটা বলেছেন যে চেন্নাই টিপিক্যাল চেন্নাই উইকেট যেটা থাকে র্যাঙ্ক টার্নার, সেই উইকেট কিন্তু নয়, এখানে স্পোর্টিং উইকেট, এবং এখানে পেশেন্স রাখতে হবে, মানে তুমি এখানে চট করে উইকেট পাবে না, তোমাকে ধৈর্য রাখতে হবে। যার জন্য রবিচন্দ্রন অশ্বিন ঘরের ছেলে হয়েও কিন্তু যখন প্রথম ইনিংসে ভারত বল করছিল সেখানে কিন্তু উইকেট পাননি। তারপর মানে সেখান থেকে শিক্ষা নিয়ে পরের ইনিংসে যখন বল করলেন সেখানে 6টা উইকেট পেলেন, এবং ওটাই বলছিল যে এখানে ডিফারেন্টভাবে বল মুভ করছে, সেরকমভাবে হয়তো টার্ন করছে না, যদিও আজকে সকালের দিকে কিন্তু বল টার্ন করছিল, তবে টিপিক্যাল চেন্নাই উইকেট নয়, ভালো উইকেট। অবশ্যই ব্যাটসম্যান বোলারদের জন্য রয়েছে স্পোর্টিং ট্র্যাক, আর এই স্পোর্টিং ট্র্যাকে অবশ্যই জয় ভারতের। অবশ্যই আমাদের এই আলোচনা তো চলতেই থাকবে, তবে এখন সময় স্টেডিয়াম বুলেটিনে একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
বিরতির পর ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে। যদি আমরা বিরতির আগে একেবারে যে বিষয়টায় কথা বলছিলাম যে একেবারে টিপিক্যালি ভারতের কি অবস্থান হলো এবং পারফরমেন্স, তাদের কি স্ট্র্যাটেজি, সেই বিষয়টা। কিন্তু এবার আমি যে বিষয়টায় আসবো, অবশ্যই দর্শকদের সেই বিষয়টাও জানিয়ে রাখা ভালো যে বাংলাদেশের এইরকম পারফরমেন্স, তাদের এইরকম পারফরমেন্স কেন, পাকিস্তানের যে সিরিজ জয় তারপরেও এইরকম পারফরমেন্স বা এইরকম অবস্থা ঠিক হলো কেন, সেইটাকে কিভাবে দেখা হচ্ছে? দেখো সোনালী, এই টেস্ট ম্যাচ শুরুর আগে যখন প্রেস কনফারেন্স হয়, নাজমুল হোসেন শান্ত একটা কথা বলেছিলেন যে আমরা ভারতকে হারানোর ক্ষমতা রাখি। হ্যাঁ, অবশ্যই সেটা চ্যালেঞ্জিং, তবে হারানোর ক্ষমতা রাখি। ঠিক সেদিনই রোহিত শর্মা একটা প্রেস কনফারেন্স করেন। তিনি বলেন যে অনেকে অনেক কথা এসে বলে গিয়েছে, অনেকে এর আগেও ইংল্যান্ড ক্যাপ্টেন এসে অনেক কিছু বলে গিয়েছে। আলটিমেটলি ভারত ইংল্যান্ড সিরিজে 4-1 সিরিজে, মানে 4-1 ব্যবধানে ভারত জিতেছে। এই ক্ষেত্রেও কিন্তু সেটাই হবে। এবং সেই দিন কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে আমরা একটা প্রসেসে বিশ্বাসী, আমরা মাঠে খেলাটা খেলি। আর সেটাই বলা যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে অবশ্যই মানে যে কোনো কেউ বলবে যে ভারত ফেভারিট। আর কোথাও যেন টেম্পারামেন্টের দিক থেকেও ভারত অনেকটাই এগিয়ে। যেখানে বাংলাদেশের যদি আমরা প্রথম দিন প্রথম সেশন দেখি 144-এ 6টা উইকেটে পতন হয় ভারতের, সেখান থেকে কিন্তু ম্যাচটা ধরা উচিত ছিল। সেখানে কিছুটা ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি হয়, যেসব বোলারদের ঠিক জায়গায় ঠিক সময়ে বল দেওয়া দরকার ছিল সেখানে তারা দেননি। সেকেন্ড ইনিংসেও দেখা গিয়েছে যে নাহিদ রানা এই বোলারকে নিয়ে এত হইচই, তাকে মাত্র 6 ওভার করানো হয়েছে। তাসকিন আহমেদ নির্ভরযোগ্য বোলার, তাকে 7 ওভার করানো হয়েছে সেকেন্ড ইনিংসে যখন ভারত ব্যাটিং করে। তাই কোথাও যেন ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি এবং সবথেকে বড় বিষয় যেটা টেম্পারামেন্ট, যে টেম্পারামেন্ট ভারতীয় ব্যাটাররা দেখান সেটা হয়তো বাংলাদেশ ব্যাটার বা বোলার সেটাকে ধরে রাখতে পারেন না। অবশ্যই যেটা হাসান যেভাবে বোলিং করছেন তার প্রশংসা করতেই হবে, কিন্তু ওভারঅল পারফরমেন্সের দিক থেকে কিন্তু অবশ্যই হতাশাজনক। বিশেষ করে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর পর আমি জানি যে এটা সেই পাকিস্তান নয়, এটা সেই সঈদ আনোয়ারের পাকিস্তান নয় বা ইমরান খান, ওয়াসিম আকরামের পাকিস্তান নয়। স্টিল তারা যেহেতু পাকিস্তান দলটাকে হারিয়েছে, তারপর মনে এক্সপেকটেশন বেড়ে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট অনুরাগীরা অনেক লেখালেখি করছিল সোশ্যাল মিডিয়া জুড়ে যে এবার বোধহয় অসম্ভবকে সম্ভব করবে বাংলাদেশ টিম। তবে এখনো পর্যন্ত এই টেস্ট ম্যাচের পর যা অবস্থা, যদি কানপুরে বাংলাদেশ জেতে, ইনফ্যাক্ট যদি ড্রও করে, তাহলে কিন্তু সেটা অঘটন ঘটবে। সেক্ষেত্রে জয়জ্যোতি আরো একটা যে বিষয় জানতে চাইবো যে সাকিব আল হাসানের উপর কিন্তু যথেষ্ট ভরসা রাখা গিয়েছিল বা রেখেছিল বাংলাদেশ। সেক্ষেত্রে তার যে পারফরমেন্স তা যথেষ্ট হতাশাজনক। তাহলে সাকিব আল হাসান কি তার যে পারফরমেন্স তাকে অস্তাচলে যেতে চলেছে, কি মনে হচ্ছে? একেবারেই সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু বাংলাদেশেই মানে বাংলাদেশ ক্রিকেট অনুরাগীদের মধ্যেই একটা ক্ষোভ দেখা গিয়েছে। আর এত বড় মাপের অলরাউন্ডার, মানে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তুমি যদি ক্রাইসিস মোমেন্টে ডেলিভার না করো, তুমি যদি মানে দল কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সেই সময় যদি তুমি পারফর্ম না করো, তাহলে তুমি কিসের বড় ক্রিকেটার, কিসের বড় ব্যাটার, কিসের বড় বোলার? এখানেও তুমি যদি দেখো সাকিব আল হাসান ক্যাচ মিস করেছেন, তিনি রান দিয়েছেন, তার ইকোনমিও যথেষ্ট মানে যেটা তার থাকে সাধারণত ইকোনমি তার ধারে কাছেও নেই। ব্যাটিংয়ে তুমি দেখো যে আজকেও যেভাবে তিনি আউট হলেন, এর আগে প্রথম ইনিংসে যেভাবে ভুল শট সিলেকশনে আউট হলেন, তাই এটাই বলা যে তিনি তার ছন্দের ধারে কাছেও নেই। সাকিব আল হাসান কি তার সেরা সময় পার করে এসছেন? এটা কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। তিনি ক্রুশবিদ্ধ, তিনি খুনের মামলায় অভিযুক্ত, বাংলাদেশে তিনি ঢুকতে পারছেন না। এই একটা জিনিস, এই টেস্ট ম্যাচ বা এই টেস্ট সিরিজে একটা ইনিংস কিন্তু অনেক কিছু খুলে দিতে পারতো। তবে ফার্স্ট টেস্টে যে পারফরমেন্স সাকিব আল হাসানের অবশ্যই হতাশাজনক। জানি না সেকেন্ড টেস্টে সেটা পরিবর্তন হবে কিনা, তবে এই টেস্ট ম্যাচে সাকিব আল হাসানের পারফরমেন্স ব্যাটিং, বোলিং, ফিল্ডিং মানে 3D পারফরমেন্স আমরা যেটা বলি আর কি, সেই 3D পারফরমেন্সের দিক থেকে ভীষণ ভীষণ হতাশাজনক। একদমই। সেক্ষেত্রে যদি সাকিবুলের যে পারফরমেন্স সেটা যেমন তুমি বললে যে যথেষ্ট হতাশাজনক এবং আমরা সেরকমটাই দেখলাম, সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু কোথাও গিয়ে একটা উজ্জ্বল নক্ষত্র। তো তার যে পারফরমেন্স সেটা কিভাবে ব্যাখ্যা করবে? সব না পাওয়ার মাঝে একটা কিছু পেয়েছে বাংলাদেশ দল, এবং আজকে নাজমুল হাসান শান্ত একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। তামিম ইকবালকে বলতে শোনা গেল যে ক্যাপ্টেনকে ডেলিভার করতে হয়, কারণ আমরা জানি যে টিম মিটিং হয়, টিম মিটিংয়ে ক্যাপ্টেন স্পিচ থাকে। যদি ক্যাপ্টেনই ডেলিভার না করে তাহলে বাকি ক্রিকেটাররা কেন শুনবে তার কথা? আর নাজমুল হোসেন শান্ত কিন্তু একটা অ্যাপ্লিকেশন দেখিয়েছেন, একটা ক্যারেক্টার শো করেছেন, আর 82 রানের একটা ভালো ইনিংস কিন্তু খেলেছেন। যদিও একটা র্যাশ শট খেলে আউট হয়েছেন, সেটা না খেলেও পারতেন তিনি। 17 রান করলে হয়তো আরও একটা বার্তা দেওয়া যেত।
তবে যতটুকু খেলেছেন ভালো খেলেছেন। এই চেন্নাই উইকেটে বাংলাদেশের অন্যান্য ব্যাটাররা যেরকম পারফরমেন্স করেছেন তাদের থেকে ফার বেটার ক্যাপ্টেন খেলেছেন এবং ক্যাপ্টেন্স নক করেছেন, যদিও এই নক হার বাঁচাতে পারেনি, 280 রানে বাংলাদেশকে হারতে হয়েছে। তবে একটা বোধহয় বার্তা দেওয়া গিয়েছে বাংলাদেশ ড্রেসিং রুমে যে এইভাবে খেলতে হয়, আর যদি এইভাবে খেলো তাহলে কানপুরে অ্যাটলিস্ট ফাইটটা করতে পারবে ভারতের বিরুদ্ধে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। একদমই। সেক্ষেত্রে জয়জ্যোতি, আরো একটা যে বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে আমরা দেখলাম বাংলাদেশ তো পরাজিত হয়েইছে, কিন্তু তার মধ্যেও এই পরাজয়ের মধ্যেও বাংলাদেশের দিক থেকে কি কি ইতিবাচক দিক রয়েছে? তুমি যে প্রশ্নটা করলে এই প্রশ্নটাই ম্যাচের পর হার্ষা ভোগলে করেন নাজমুল হোসেন শান্তকে, তার উত্তরটাই আমি দিয়ে দিচ্ছি যে তিনি যে উত্তরটা দিয়েছেন তিনি একটা কথাই বলছেন যে সিম অ্যাটাকটি হচ্ছে পজিটিভ, এবং হাসান যেভাবে প্রথম ইনিংসে বোলিং করেছে অনবদ্য, তো আশা রাখছেন তিনি যে কানপুরে ব্ল্যাক সয়েল উইকেট হবে, সেখানে যদি এই সীমারা ভালো কিছু করতে পারেন। তবে একটু অবাক হই আমি, কারণ সেকেন্ড ইনিংস অবশ্যই আমরা আশা করেছিলাম যে নাহিদ রানাকে একটু বেশি ওভার দেওয়া হবে, সেটা নাজমুল হোসেন শান্ত দেননি, আর নিজেও প্রেশারে রয়েছেন, কারণ ভারতের বিরুদ্ধে সবাই ভালো পারফরমেন্স করতে চায় আর প্রেশার থাকে অবশ্যই ভারতের বিরুদ্ধে ম্যাচে, যার জন্য ঋষভ পান্ত ফিল্ডার সাজিয়ে দিচ্ছেন, মানে এরকম তো দৃশ্য দেখা যায়নি খুব একটা, তাই প্রেশারে ছিলেন এখানে নাজমুল হোসেন শান্ত। আর পজিটিভ দিক একটাই, যেটা নাজমুল হোসেন শান্ত বললেন যে তার ব্যাটিংয়ের কথা তিনি বলেননি প্রেজেন্টেশন সেরেমনিতে, তবে তার ব্যাটিংটাও কিন্তু আমি মনে করি যে একটা ইতিবাচক দিক। এখান থেকে অনেকে বুঝবে যে এইভাবে ব্যাটিং করতে হবে, আর ক্যাপ্টেন যখন ডেলিভার করে তখন অনেকটা টিমের মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইব আসে, আর সেই ভাইবটা নিশ্চয়ই বাংলাদেশ ড্রেসিং রুমে গিয়েছে। এই পজিটিভগুলো অবশ্যই রয়েছে। সিম অ্যাটাক ভালো অবশ্যই, সেখানে যেভাবে হাসান বোলিং করেছেন এবং একই সঙ্গে নাজমুল হোসেন শান্তর শেষ যে লড়াইটা, সেটা দেখে অবশ্যই আশা রাখবো যে কানপুরে সাকিবের ব্যাট কথা বলবে। একদমই তাই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে স্টেডিয়াম বুলেটিনে এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিন নিয়ে বিরতির পর। আমরা যেমনটা প্রথমেই জানাচ্ছিলাম আপনাদের যে আমাদের কিন্তু আজকে শুধুমাত্র ক্রিকেট নিয়ে নয়, তার পাশাপাশি ফুটবল নিয়েও আলোচনা চলবে। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে আজ আইএসএল ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। তো সেক্ষেত্রে জয়জ্যোতি, এই মুহূর্তে ম্যাচের কি হাল হকিকত? একেবারে সেই হাল হকিকত আমি বলবো না, অবশ্যই ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টার্স ম্যাচ হচ্ছে, ম্যাচে প্রত্যেকের নজর আনোয়ার আলীর দিকে, তিনি খেলছেন যা খবর পাচ্ছি। আমাদের প্রতিনিধি জানাবেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বপন পাল। স্বপনদা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্বপনদা, ম্যাচের কি অবস্থা? আনোয়ার আলী খেলেছেন? দেখো, আনোয়ার তো ইস্টবেঙ্গলের আজকে অভিষেক ঘটলো, আনোয়ার কিন্তু বলা যায় মোটামুটির উপর পাস, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গলে কিন্তু সেই রোগ ছেড়ে থেকে গেল, সেই রক্ষণ ভাগের সেই দুর্বলতায় কিন্তু সেই ম্যাচের শেষে আবার গোল খেলো। এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু 2-1 গোলে পিছিয়ে ম্যাচ প্লাস শেষের দিকে। আশা করা হয়েছিল ইস্টবেঙ্গল আজকে সেকেন্ড হাফে যেভাবে অ্যাটাকিং এ গেছে এবং যেভাবে কতগুলো মুভ করেছে, পজিটিভ মুভ, গোল হয়তো হয়নি, কিন্তু 59 মিনিটে যে গোলটা হয়েছে বিষ্ণু যে গোলটা করেছে, দুর্দান্ত গোল করেছে। একটা নন্দকুমার থেকে দিমিত্রি মাত্রাকো, সেখান থেকে বিষ্ণু গোলটা দুর্দান্ত গোল। তারপরে 2 মিনিটের মধ্যে কেরালা ব্লাস্টার ফিরে এসছে ম্যাচে। বুঝতে হবে এখানে কেরালা ব্লাস্টার ম্যাচ কিন্তু মানে হচ্ছে কিন্তু কেরালা ব্লাস্টার 12 জনে খেলছে, কারণ 60,000 দর্শক পুরো স্টেডিয়াম জুড়ে হলুদময়, সেখানে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স সঙ্গে খেলা কিন্তু কঠিন। ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার স্ট্যাটিস্টিক্স বলে যে 8টা ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল কিন্তু 3টে ম্যাচে, কেরালা ব্লাস্টার 3 ম্যাচে 5-3 ফলাফল রয়েছে। সেখানে আজকের ম্যাচের কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু দুর্দান্তভাবে লড়াই ফিরে এসেছে। দুর্ভাগ্যবশত সেই শেষের দিকে আগের যে ডুরান্ড কাপ দেখা গেছে, এফসি ম্যাচ দেখা গেছে, আইএসএল প্রথম ম্যাচটা যে দেখা গেছে যে শেষের দিকে গোল খাওয়া, সেই রোগটা কিন্তু আজকে ছাড়লো না। আনোয়ার যোগ দেওয়াতে রোগটা কিন্তু আনোয়ার মোটামুটি পাস হলো, কিন্তু বুঝতে হবে কিন্তু ম্যাচ প্র্যাকটিস কিন্তু অন্য ব্যাপার। একটা প্র্যাকটিস ম্যাচ খেলা, দলের সাথে প্র্যাকটিস করা আর ম্যাচ প্র্যাকটিস করা দুটো কিন্তু হেল আনে ডিফারেন্স, 1000 গুণ ডিফারেন্স। সুতরাং ম্যাচ প্র্যাকটিস না খেয়ে যদি একটা সরাসরি যে ম্যাচে নামানো যায় তাহলে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে। আজকে কিন্তু আনোয়ারের ক্ষেত্রে দেখা যায় অনেকটা স্লো, বেশ ভালো কভারিং আছে, অভিজ্ঞতা ক্ষেত্রে কিন্তু উঠে গেছে, কিন্তু শেষ অবধি কিন্তু রক্ষা করা গেল না। এখন যে প্রায় শেষের দিকে ইস্টবেঙ্গল 2-1 গোলে হারছে। আশা করা যায় আর কয়েক মিনিট মধ্যে হয়তো যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে ইস্টবেঙ্গল হয়তো ড্র করে হয়তো 1 পয়েন্ট নিয়ে ফিরতে পারে, নাহলে কিন্তু
আইএসএল পরপর 2 ম্যাচে কিন্তু একদম হতাশ হয়ে এবং 0 পয়েন্টে নিয়ে আবার ফিরতে হবে কেরালা থেকে। এখন দেখা যাক লাস্ট মতো আমরা অপেক্ষা করব। আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা স্বপনদা ছোট্ট করে জানতে চাইবো দিমিত্রিয়াস যিনি কেরালা ব্লাস্টার্স হয়ে এর আগে প্রচুর গোল করেছেন, তিনি ইস্টবেঙ্গলের জার্সিতে নেমেছেন, তার কি পারফরমেন্স? দুর্দান্ত পারফরমেন্স। দিমিত্রি মাত্রাকোসকে আটকানোর জন্য এরা কিন্তু ডাবল কভারিং করেছে। আজকে এটা বুঝতে হবে, কারণ ওরা জানে এদের কিন্তু মাস্টার ইস্টবেঙ্গলের যে কি পয়েন্ট হচ্ছে দিমিত্রি মাত্রাকোসকে আটকানোর জন্য কিন্তু ওরা ডাবল রক্ষণভাগ করেছে। যখনই দিমিত্রি মাত্রাকোস কিন্তু এগিয়ে গেছে ওরা ডাবল কভারিং করেছে, ফলে দিমিত্রি মাত্রাকোসকে দিয়ে অ্যাটাকিং না করিয়ে দিমিত্রি যে গোলটা হচ্ছে দেখো নন্দকুমার, দিমিত্রি মাত্রাকোস, বিষ্ণু, এইভাবে স্কোয়ার করে কিন্তু গোলটা এসছে। দিমিত্রি মাত্রাকোস যখনই অ্যাটাকিং এ গেছে তখন ডাবল কভারিং করেছে। ওরা জানে ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে অনেক অ্যাটাকিং করেছে, প্রচুর অ্যাটাকিং করেছে, কিন্তু দুর্ভাগ্য যে গোলটা হয়নি। ওদের রক্ষণভাগ অনেক ধন্যবাদ স্বপনদা একদম ডিটেইলিং কিন্তু বলে দিল কি হচ্ছে ম্যাচটায়। আর একটা কথাই বলার যে সো নিয়ার ইয়েট সো ফার, মানে অনেক কাছে এসেও তীরে এসেও তরি ডোবে, এরকম অবস্থা ইস্টবেঙ্গলের এবারের কিন্তু লক্ষ্য হচ্ছে প্রথম 6টা দলের মধ্যে থাকা। শুরু হয়েছে কেবল আইএসএল, আশা রাখবো যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেখান থেকে উঠে আসবে, শুধরে নেবে সেই ভুল ত্রুটিগুলো, এবং কার্লাস কোরাসটা আবারও শুধু যুব ভারতী নয় ভারতের অন্যান্য জায়গার স্টেডিয়ামেও শোনা যাবে। একদমই তাই জয়জ্যোতি, অবশ্যই তোমাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য। এবং আজ ওয়ানিক্স ব্যাট প্রেজেন্টস স্টেডিয়াম বুলেটিন এ পর্যন্তই। অবশ্যই কালকেও আমাদের এই সংক্রান্ত আলোচনা থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।